বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ারবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আজিজুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি নবাবগঞ্জ কলেজ। আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমরা পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের উপরে কিছু প্রয়োজনীয় সূত্র এবং এই সূত্রের আলোকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। গত ক্লাসে আমরা এই ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম। গত ক্লাসে কিছু সূত্র এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলেছি। আজকে আবার কিছু নতুন সূত্র এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব এই বিষয়গুলো তোমাদের সঙ্গে এর আগেই আলোচনা করা হয়েছে। নতুন কতগুলো রাশির সঙ্গে তোমরা পরিচিত হয়েছিলে। সেখানে ছিল সান্দ্রতা। সান্দ্রতা কাকে বলে আমরা জানি, যে ধর্মের দরুন কোনো প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয় তাকে ওই প্রবাহীর সান্দ্রতা বলে। সান্দ্রতা সম্পর্কে তোমরা জানো, সান্দ্রতা হচ্ছে যে ধর্মের দরুন কোনো প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয় তাকে বলা হয় সান্দ্রতা। সান্দ্রতা ঘর্ষণ বলের মতোই প্রযুক্ত বলের বিপরীত দিকে ক্রিয়া করে এবং এটা তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। এ ব্যাপারে এর আগে আলোচনা করা হয়েছে। তাহলে সান্দ্রতা সম্পর্কে পড়তে গিয়ে তোমরা নতুন একটি রাশির সঙ্গে পরিচিত হয়েছিলে, সেটা হচ্ছে বেগ অবক্রম। বেগ অবক্রম কাকে বলে? দূরত্ব সাপেক্ষে বেগের যে পরিবর্তন। আমরা এরকম একটি রাশি করছিলাম যে এখানে যদি বেগ হয় 0, এখান থেকে যত উপরের দিকে যাওয়া যায় বেগ তত বাড়তে থাকে, যার জন্য দূরত্ব সাপেক্ষে বেগের পরিবর্তন, এটাকে বলা হয়েছিল বেগ অবক্রম। আরও একটা রাশির সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম, সান্দ্রতা সম্পর্কে নিউটনের সূত্র ছিল এবং সেই সূত্র থেকে আমরা পেয়েছিলাম F = ইটা a dB by dy। এখানে ইটাটা ছিল সান্দ্রতা গুণাঙ্ক। F = ইটা a dB by dy। এখান থেকে আমরা সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা দিতে পারি। একক বেগ অবক্রম বজায় রাখার জন্য প্রবাহীর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ স্পর্শী বল ক্রিয়া করে তাকে ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বলে। একক বেগ অবক্রম মানে ডিবি বাই ডিওয়াই, একক বেগ অবক্রম বজায় রাখার জন্য প্রবাহীর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ স্পর্শী বল ক্রিয়া করে তাকে ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বলে। সান্দ্রতা গুণাঙ্ককে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এই সমীকরণটাকে আবার এইভাবে প্রকাশ করা যায়, ইটা = F/A dB by dy। এবং এইখান থেকে আবার তুমি সান্দ্রতার সংজ্ঞা দিতে পারো। সান্দ্রতা সমান হচ্ছে প্রবাহীর একক ক্ষেত্রফলের উপর সান্দ্রতা বল, প্রবাহীর একক ক্ষেত্রফলের উপর সান্দ্রতা বল এবং বেগ অবক্রমের অনুপাত। প্রবাহীর একক ক্ষেত্রফলের উপর সান্দ্রতা বল এবং বেগ অবক্রমের অনুপাতটাকে বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে সান্দ্রতা গুণাঙ্কের একক, এখানে আমি সান্দ্রতা গুণাঙ্কের এককটা উল্লেখ করে দিয়েছি, কারণ সান্দ্রতা গুণাঙ্কের এককটা তোমাকে ভালো করে বুঝতে হবে। সান্দ্রতা গুণাঙ্কের একক সমান হচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড। এটার আবার আরো একটি একক দেওয়া যায়, নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড। আরো একটি একক দেখা যায় প্যাসকেল সেকেন্ড। এবং এই সব কয়টি এককই হচ্ছে এসআই একক। সিজিএস একক একটি আছে, সিজিএস একক হচ্ছে ফয়েজ, এবং এটা সমান 1 প্যাসকেল সেকেন্ড সমান হচ্ছে 10 ফয়েজ। এই এককগুলি সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা রাখতে হবে। তাহলে সান্দ্রতা গুণাঙ্ক গেল। আরো একটি সূত্র 3 নম্বরে আমরা স্টোকসের সূত্র পড়ছিলাম, F = 6 পাই ইটা আর বিটি। এখানে বিটিটা কি ছিল? বিটিটা ছিল অন্তবেগ বা প্রান্তিক বেগ। অন্তবেগ বা প্রান্তিক বেগ কাকে বলে এটা আমরা একটু পরে আলোচনা করব, তবে এর আগেও তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছিল। তাহলে স্টোকসের সূত্র F = 6 পাই ইটা আর বিটি। এখানে ইটাটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এবং বিটিটা হচ্ছে প্রান্তিক বেগ। যদি সূত্রটাকে বলো তাহলে আর ব্যাসার্ধের একটি ক্ষুদ্র গোলক ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট কোনো তরলের ভিতর দিয়ে যদি ভি প্রান্তিক বেগে পড়তে থাকে, তাহলে সান্দ্রতাজনিত যে বলটা অনুভব করবে সেই বলটা হচ্ছে F = 6 পাই ইটা আর বিটি।
এখন আমরা আরো একটি সূত্র তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা করার আগে তোমাদেরকে আবার একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে এই যে বিটি, এই বিটির প্রান্তিক বেগ বা অন্তবেগের জন্য একটি সমীকরণ আমরা প্রতিপাদন করেছিলাম। সেখানে বলা হয়েছিল যে একটি পাত্রের মধ্যে যদি পানি থাকে, সেই পানিতে যদি আমরা একটি গোলক ছেড়ে দিই, তাহলে এই গোলকটির উপরে সাধারণত একটি গোলক যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে গোলকটির উপরে সাধারণত তিনটি বল ক্রিয়া করে। গোলকটির উপর সাধারণত তিনটি বল ক্রিয়া করবে। কি কি? একটা হচ্ছে ওজন ডাব্লিউ নিচের দিকে ক্রিয়া করবে, আর একটা হচ্ছে প্লবতা ইউ যা উপরের দিকে ক্রিয়া করবে, আর একটা হচ্ছে সান্দ্রতাজনিত বল এফ, এটাও উপরের দিকে ক্রিয়া করবে। কারণ গোলকটা যদি নিচের দিকে নামতে থাকে, তাহলে সান্দ্রতাজনিত বল পশ্চাৎ দিকে মানে বিপরীত দিকে এই দিকে ক্রিয়া করবে। তাহলে এই গোলকটাকে যখন আমি পানিতে ছেড়ে দিচ্ছি, তখন তিনটি বল এখানে ক্রিয়া করতেছে। একটা হচ্ছে ডাব্লিউ, আরেকটা হচ্ছে ইউ, আর একটা হচ্ছে এফ। ইউ ডাব্লিউ হচ্ছে ওজন, আর ইউ হচ্ছে প্লবতা, আর এফ হচ্ছে সান্দ্রতাজনিত পশ্চাৎ বল। ওজন আমরা জানি, ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। এটা সমান সমান লেখা যায় আয়তন ইন্টু ঘনত্ব। এটা তরল, আমি যে গোলকটি নিয়েছি সেই গোলকের ঘনত্ব র এস বি, র এস জি। এই ভি সমান সমান আয়তন, আয়তনের পরিবর্তে লেখা যায় 4/3 পাই আর কিউব। এটা কিন্তু গোলকের ব্যাসার্ধ। গোলকের আয়তনের জন্য 4/3 পাই আর কিউব র এস জি। আবার প্লবতা মানে কি? অপসারিত তরলের ওজন। এটা যখন নিচের দিকে নামবে, তখন প্লবতা ঊর্ধ্বমুখী ক্রিয়া করবে। এই ঊর্ধ্বমুখী প্লবতাটা হবে অপসারিত তরলের ওজনের সমান। অতএব এখানে অপসারিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ জি, 4/3 পাই আর কিউব র এল জি। র এল বলতে আমি তরলের ঘনত্বকে বুঝাচ্ছি, র এল জি। আর একটি বল ক্রিয়া করবে উপরের দিকে, সেটা হচ্ছে সান্দ্রতাজনিত বল এফ। সান্দ্রতাজনিত বল যেটা আমরা স্টোকসের সূত্র থেকে পেয়েছি, এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর বিটি। তাহলে প্রাথমিক অবস্থায় যখন আমি এখানে গোলকটাকে ছেড়ে দিয়েছি, তখন ডাব্লিউ এর মান, ডাব্লিউ কিন্তু প্রাথমিক অবস্থায় আমি এখানে লিখে দিয়েছি, শুরুতে নিম্নমুখী বল ডাব্লিউ, ঊর্ধ্বমুখী বল ইউ প্লাস এফ এর চেয়ে বড়, ফলে নিম্নমুখী ত্বরণ থাকে। প্রাথমিক অবস্থায় যখন এখানে গোলকটাকে ছেড়ে দেওয়া হয়, তখন প্রাথমিক অবস্থায় গোলকটা দ্রুত নিচের দিকে নামতে থাকে, ফলে ত্বরণ থাকে। এবং দ্রুত নিচের দিকে যখন নামতে থাকে, তখন পশ্চাৎ বেগ বৃদ্ধি পায় এবং এক সময় ইউ প্লাস এফ এবং ডাব্লিউ সমান হয়, অর্থাৎ নিট বল শূন্য হয়ে যায়। যখন নিট বল শূন্য হয়, তখন ইউ প্লাস এফ সমান সমান হয় ডাব্লিউ। যখন নিট বল শূন্য হয়, তখন ইউ প্লাস এফ সমান সমান হয় ডাব্লিউ। এবং এই অবস্থায় যে বেগটা অর্জন করে, সেই বেগটাকেই বলা হয় প্রান্তিক বেগ বা অন্তবেগ। তাহলে প্রাথমিক অবস্থায় একটি গোলক খুব দ্রুত নামতেছিল, পশ্চাৎ বেগ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এক সময় ইউ প্লাস এফ সমান সমান ডাব্লিউ হয়ে গেছে। অর্থাৎ ইউ প্লাস এফ সমান সমান ডাব্লিউ। এখানে আমরা এই যে ডাব্লিউ, ইউ এবং এফ এর মানগুলো বসিয়ে দিলাম। ইউ সমান সমান 4/3 পাই আর কিউব রয়েল জি, এফ সমান সমান 6 পাই ইটা আর বি, এবং ডাব্লিউ সমান সমান 4/3 পাই আর কিউব র এস জি। এখানে রয়েল কিন্তু তরলের, এই তরলের ঘনত্ব, আর রয়েলটা হচ্ছে তরলের ঘনত্ব, আর এই র এস বলতে আমি কিন্তু বুঝিয়েছি এই যে গোলকটি ছিল সেই গোলকের ঘনত্ব। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা অন্তবেগের একটি সমীকরণ পাই, বি ইজ ইকুয়াল টু 2r²/9 ইন্টু রো এস মাইনাস রয়েল ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। তাহলে এই যে আমরা অন্তবেগের একটি সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমরা চারটি সূত্র পেলাম, বেগ, অবক্রমণ, তারপরে সান্দ্রতাজনিত বল সম্পর্কে নিউটনের সূত্র, এফ ইজ ইকুয়াল টু ইটা ডিবি ডিওয়াই, এটাকে আবার এইভাবে লেখা যায় এফ এ বাই ডিবি বাই ডিওয়াই, এবং স্টোকসের সূত্র এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর বিটি, এবং ভি ইজ ইকুয়াল টু 2r² রো এস মাইনাস রয়েল ইন্টু জি ডিভাইডেড বাই 9 ইটা। পাশাপাশি আরেকটা বিষয়, এখানে এই গোলকটা গাণিতিক সমস্যা করার সময় এই বিষয়গুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে। লক্ষ্য করো, এটাকে যদি আমি গ্রাফে প্লট করি, যে এইদিকে সময় আর এইদিকে বেগ দিয়ে যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে প্রাথমিক অবস্থায় যেহেতু গোলকটা দ্রুত নিচে নামতেছিল, ফলে সময়ের সঙ্গে সঙ্গে বেগ বৃদ্ধি পাইতেছিল, সময়ের সঙ্গে সঙ্গে বেগ বৃদ্ধি পাইতেছিল। তারপরে যখন ইউ প্লাস এফ সমান সমান ডাব্লিউ হয়ে গেছে, তখন কিন্তু আর বেগ বৃদ্ধি পাচ্ছে না, অতএব সুষম বেগে যাচ্ছে, যেটাকে আমরা প্রান্তিক বেগ বা অন্তবেগ বলছি।
এবং এটা সময়ের সাপেক্ষে বেগের লেখচিত্র, সময়ের সাপেক্ষে বেগের লেখচিত্র। আবার তুমি যদি দূরত্ব সাপেক্ষে বেগের লেখচিত্র দেখো, দূরত্ব এদিকে সময় না দিয়ে এদিকে যদি দূরত্ব এস দাও, তাহলেও কিন্তু লেখচিত্রের গ্রাফটা একই রকম হবে। কারণ প্রাথমিক অবস্থায় বেগ দ্রুত বৃদ্ধি পাবে, পরবর্তীতে বেগ বৃদ্ধি পাবে না, কিন্তু সুষম বেগের জন্য দূরত্ব বৃদ্ধি পাবে। অতএব এই বিষয়গুলো আমাকে মনে রেখে এখন সামনের দিকে গাণিতিক সমস্যার জন্য অগ্রসর হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা উদ্দীপক নিয়ে একটু কথা বলবো। একটা উদ্দীপকের গাণিতিক সমস্যা আমরা এখন করব। উদ্দীপকটি লক্ষ্য করো, এখানে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র 1 আর চিত্র 2। চিত্র 1-এ কিছু পানি আছে আর চিত্র 1-এ আছে কোনো একটি তরল পদার্থ। একটি সীসার গোলক চিত্র 1 এবং চিত্র 2 দুটিতেই একটি সীসার গোলক ছেড়ে দেওয়া হয়েছে, যার ব্যাসার্ধ দেওয়া আছে এবং এই সীসার গোলকের ঘনত্ব দেওয়া আছে 11.13 × 10⁻³ kg/m²। অর্থাৎ দুইটি উদ্দীপকে এখানে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব, চিত্র 1 এবং চিত্র 2-এ একই আকৃতির একই ব্যাসার্ধের একটি সীসার গোলক ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পর সান্দ্রতার জন্য যে অন্তবেগ, পানিতে যে অন্তবেগ অর্জন করতেছে এবং তরলে যে অন্তবেগ অর্জন করতেছে, পানিতে যে সান্দ্রতাজনিত বল অনুভব করবে, তরলে যে সান্দ্রতাজনিত বল অনুভব করবে, এই বিষয়গুলো আমরা নির্ণয় করব। তাহলে পানির ক্ষেত্রে কি কি দেওয়া আছে? পানির ঘনত্ব দেওয়া আছে, পানির সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া আছে। আর তরলের ক্ষেত্রে কি দেওয়া আছে? তরলের ঘনত্ব দেওয়া আছে। এই তরলের ক্ষেত্রে প্রান্তিক বেগের মান দেওয়া আছে। কিন্তু এটা পানির ক্ষেত্রে প্রান্তিক বেগ নির্ণয় করতে বলা হয়েছে, আর তরলের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্ক তরলের সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। আর দুইটার ক্ষেত্রেই সান্দ্রতাজনিত বল নির্ণয় করার কথা বলা হয়েছে। এবং উদ্দীপক থেকে আরও একটা বিষয় আমি লক্ষ্য করতে পারছি, দুটি সমান উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা যে গাণিতিক সূত্রগুলো শিখেছিলাম, সেই সূত্রের আলোকে এই পানির ক্ষেত্রে চিত্র 1-এর ক্ষেত্রে আমি প্রান্তিক বেগ নির্ণয় করব। চিত্র 1-এর ক্ষেত্রে যদি প্রান্তিক বেগ নির্ণয় করতে চাই, প্রান্তিক বেগের সূত্র আমরা জানি। প্রান্তিক বেগ Vt = 2/9 r² ρs - ρw, যেহেতু পানি অতএব ρw × g / η/w। এটা আমরা একটু আগে সূত্রটা আলোচনা করেছিলাম। এই মানগুলা যদি আমি বসিয়ে দিই, তাহলে পানির ক্ষেত্রে প্রান্তিক বেগের মান আসতেছে 3.27 m/s। আর পানিতে সান্দ্রতাজনিত বল Fw = 6π/η/w। আর সীসার যেহেতু গোলকের ব্যাসার্ধ আর Vt, এই যে Vt আমি মানটা পেয়েছি 3.27, এই মানগুলা যদি বসিয়ে দিই, তাহলে পানির ক্ষেত্রে আমি সান্দ্রতাজনিত বলের মান পাবো 2.7 × 10⁻⁵ নিউটন। আর তরলের ক্ষেত্রে আমি এখানে নির্ণয় করব তরলের সান্দ্রতা গুণাঙ্ক। তরলের সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয় করার জন্য একই রকম সূত্র। এখন সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয় করা হচ্ছে, অতএব η/L লিকুইড বোঝানোর জন্য 2/9 r² ρs - ρl × g /Vt। যেহেতু এখানে প্রান্তিক বেগ দেওয়া আছে, এই জন্য আমি সান্দ্রতা গুণাঙ্ক নিয়ে গেলাম এখানে, আর Vt এখানে আসলো। মান বসায় দেওয়ার পরে তরলের সান্দ্রতা গুণাঙ্কের মান পাওয়া গেছে। এবং এই মানগুলা তরলের সান্দ্রতা গুণাঙ্কের মান এখানে বসিয়ে দেওয়ার পর তরলের ক্ষেত্রে সান্দ্রতাজনিত বল পাওয়া গেছে 2.6 × 10⁻⁵ নিউটন। এখন এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকে স্বাভাবিকভাবে খুবই সহজ মনে হচ্ছে, আমরা সূত্রের মধ্যে বসিয়ে দিলে এই গাণিতিক সমস্যা করতে পারছি। আসলেই সহজ। পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যা যদি আমি সূত্র ধরতে পারি, তাহলে গাণিতিক সমস্যা খুবই সহজ। তবে এখানে একটা বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে, যেমন এরকম দুটো উদ্দীপক আমরা যদি দিয়ে বলতে পারি যে কোন পানিতে না তরলে প্রান্তিক বেগ বেশি, তখন দুইটাকে হয়তো সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া থাকবে, প্রান্তিক বেগ দুইটা বের করে তুলনা করে বলতে হবে যে
যে যেমন এটার ক্ষেত্রে পানিতে সান্দ্রতার বেগ 3.27 আর এটার ক্ষেত্রে সান্দ্রতার বেগ 2.34। তাহলে সান্দ্রতা বেগের তুলনা করার কথা বলা যাইতে পারে। আবার সান্দ্রতাজনিত বল দুইটার মধ্যে কোনটা বেশি এটা উল্লেখ করার কথা বলতে পারে। আবার বলতে পারে যে গোলক দুটি একই সময় যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কোন গোলকটি আগে নিচে পড়বে, যেহেতু দুইটার দূরত্ব সমান, অর্থাৎ যে গোলকের বেগ বেশি সেই গোলক আগে নিচে পড়বে। এরকমভাবে এখন আমরা সামনের দিকে উদ্দীপক উল্লেখ করে কিছু গাণিতিক সমস্যা করব। আশা করি এই সূত্রগুলো যদি বুঝতে পারো এবং এখানে যে গাণিতিক সমস্যাগুলো করে দেওয়া আছে এই সমস্যাটা যদি তুমি বারবার তোমার ভিডিওতে বারবার তুমি বিষয়টি দেখো তাহলে এই বিষয়ের গাণিতিক সমস্যাগুলো করা তোমার জন্য সহজ হবে। এখন আমরা একটা উদ্দীপক উল্লেখ করব যেগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় থাকে, সেরকম একটি উল্লেখ করে সেটার আলোকে একটি গাণিতিক সমস্যা করব। শিক্ষার্থীবৃন্দ, এখন একটি উদ্দীপকের সাহায্যে আমরা একটি গাণিতিক সমস্যা করার চেষ্টা করব। উদ্দীপকটি লক্ষ্য করো, কোনো ধাতব পাতের ক্ষেত্রফল 2 × 10⁻² মিটার স্কোয়ার। কোনো ধাতব পাতের ক্ষেত্রফল 2 × 10⁻² মিটার স্কোয়ার। একে 1.5 × 10⁻³ মিটার পুরু তারপিন তেলের আস্তরণের উপর দিয়ে 4.5 × 10⁻² মিটার পার সেকেন্ড বেগে নিয়ে যেতে 1.2 নিউটন বলের প্রয়োজন হয়। আবার লক্ষ্য করো, কোনো ধাতব পাতের ক্ষেত্রফল 2 × 10⁻² মিটার স্কোয়ার। একে 1.5 × 10⁻³ মিটার পুরু তারপিন তেলের আস্তরণের উপর দিয়ে 4.5 × 10⁻² মিটার পার সেকেন্ড বেগে নিয়ে যেতে 1.2 নিউটন বলের প্রয়োজন হয়। আবার 2 × 10⁻⁴ মিটার ব্যাসার্ধের একটি লোহার বল তারপিন তেলের ভিতর দিয়ে ছেড়ে দিলে প্রথমে দ্রুত পতিত হতে থাকলেও অতি অল্প সময়ের মধ্যেই গোলকটির বেগ সুষম হয়। লোহা ও তারপিন তেলের ঘনত্ব যথাক্রমে 7.8 × 10⁻³ kg/m³ এবং 0.87 × 10⁻³ kg/m³। তারপিন তেলের সান্দ্রতা সহ কত? উদ্দীপকে উল্লেখিত গোলকটির সুষম বেগ প্রাপ্ত হবার পর 2 সেকেন্ডে 0.4 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কি? গাণিতিকভাবে দেখাও। তাহলে এই গাণিতিক সমস্যাটি করতে গিয়ে আমাকে যে বিষয়গুলো লক্ষ্য করতে হচ্ছে, আমাকে তারপিন তেলের সান্দ্রতা সহগ নির্ণয় করতে হবে। তারপিন তেলের সান্দ্রতা সহগ নির্ণয় করার জন্য এখানে আমাকে পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল মানে এ দেওয়া আছে, এত মিটার পুরু 1.5 × 10⁻³ মিটার পুরু তারপিন তেলের আস্তরণের উপর দিয়ে এত বেগে, তাহার মানে এটা হচ্ছে ডিওয়াই আর এটা হচ্ছে ডিবি। উপর দিয়ে এত বেগে নিয়ে যেতে এত নিউটন, এফ 1.2 নিউটন। তাহলে এ দেওয়া আছে, পুরু দূরত্ব ডিওয়াই দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে, বল দেওয়া আছে। অতএব আমাকে তারপিন তেলের সান্দ্রতা সহগ নির্ণয় করতে গিয়ে এই সূত্রটিকে বেছে নিতে হবে। আমরা জানি F = ইটা এ ডিবি ডিওয়াই। F = ইটা এ ডিবি ডিওয়াই। এখানে এ দেওয়া আছে কত? 2 × 10⁻² মিটার স্কোয়ার। ডিওয়াই দেওয়া আছে 1.5 × 10⁻³ মিটার। ডিবি দেওয়া আছে 4.5 × 10⁻² মিটার পার সেকেন্ড। 4.5 × 10⁻² মিটার পার সেকেন্ড। বল এফ দেওয়া আছে 1.2 নিউটন। 1.2 নিউটন সান্দ্রতার গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ। ইটা = হোয়াট? তাহলে ইটা = এফ ডিওয়াই বাই এ ডিবি। এই সূত্রটা থেকে আমরা লিখতে পারি ইটা = এফ ডিওয়াই ডিভাইড বাই এ ডিবি। এফ = 1.2 এবং ডিওয়াই = 1.5 × 10⁻³ এবং এ = 2 × 10⁻²। ডিবি = 4.5 × 10⁻²। এটা ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব 2 নিউটন মিটার স্কোয়ার সেকেন্ড। 2 নিউটন পার মিটার স্কোয়ার সেকেন্ড। অর্থাৎ এটাকে তুমি লিখতে পারো 2 প্যাসকেল সেকেন্ড।
তাহলে সান্দ্রতা সহগ আমরা নির্ণয় করা হয়ে গেল। এখন আমাকে নির্ণয় করতে হবে উদ্দীপকে উল্লেখিত গোলকটির সুষম বেগ প্রাপ্ত হবার পর। আমরা প্রথমেই যখন সূত্রগুলো আলোচনা করেছিলাম সেখানে আমরা এরকম দেখিয়েছিলাম যে একটি পাত্রের মধ্যে যদি একটি গোলক ছেড়ে দেওয়া হয় তাহলে গোলকটি প্রাথমিক অবস্থায় খুব দ্রুত নিচে নামতে থাকে এবং একটা সময় যায় একটা অন্তবেগ বা প্রান্তিক বেগ বা সুষম বেগ অর্জন করে। সেই সুষম বেগটাই প্রাপ্ত হবার পর সেই সুষম বেগটি নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র প্রতিপাদন করা হয়েছিল। সেই সূত্রটি ছিল v = 2/9 r² মাইনাস রো এল ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। এখানে রো এস এবং রো এল বলতে লিকুইডের ঘনত্ব এবং রো এস বলতে যে গোলকটি ছেড়ে দেওয়া হয়েছিল সেই গোলকের ঘনত্বের কথা বলা হয়েছিল। তাহলে এখানে কি কি দেওয়া আছে, আবার এত মিটার ব্যাসার্ধে, তাহলে ব্যাসার্ধ গোলক, এত মিটার ব্যাসার্ধের একটি গোলক, এত মিটার ব্যাসার্ধের একটি গোলক, তাহলে গোলকের ব্যাসার্ধ r = 2 × 10⁻⁴ মিটার এবং গোলকের ঘনত্ব লোহা ও তারপিন তেলের ঘনত্ব, তাহলে লোহার ঘনত্ব রো এস = 7.8 × 10⁻³ kg/m³ এবং তারপিন তেলের ঘনত্ব রো এল লিকুইড = 0.87 × 10⁻³ kg/m³। অভিকর্ষ ত্বরণ G = 9.8 m/s² এবং ইটা এই তারপিন তেলের সান্দ্রতা সহগ আমি পেয়েছি 2 প্যাসকেল সেকেন্ড, মানে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার সান্দ্রতা সহগ পেয়ে গেলাম। এখন আমি সুষম বেগে এই সূত্রটাকে v = what, এই সূত্রের মধ্যে যদি আমি এই মানগুলো বসিয়ে দিই, 2 ব্যাসার্ধ r = 2 × 10⁻⁴ হোল স্কয়ার, রো এস = 7.8 × 10⁻³ রো এল = 0.87 × 10⁻³ এবং g = 9.8, 9 ইটা = 2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো 0.30 × 10⁻³ মিটার/সেকেন্ড অথবা 3.0 × 10⁻⁴ মিটার/সেকেন্ড²। এই যে উদ্দীপকে বলা হয়েছিল উদ্দীপকের উল্লেখিত গোলকটির সুষম বেগ প্রাপ্ত হওয়ার, এই সুষম বেগ বা অন্তবেগ আমরা পেয়ে গেলাম। হবার পর 2 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কি, তাহলে 2 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেহেতু সে এই বেগটি অর্জন করতেছে, অতএব 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s = vt = 3.0 × 10⁻⁴ × 2 = 0.0006 মিটার। অতএব এখানে বলা হয়েছিল 0.4 মিটার দূরত্ব, অতএব 0.4 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না। এভাবে আমরা উদ্দীপকের সাহায্যে গাণিতিক সমস্যা করলাম এবং এর আগেও কয়েকটি গাণিতিক সমস্যা তোমাদেরকে করিয়ে দেওয়া হয়েছে এবং আগামী দিন যেন তোমরা একটি গাণিতিক সমস্যা করতে পারো সেই জন্য তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দেওয়া হবে। তোমরা এই গাণিতিক সমস্যাগুলোর আলোকে তোমাদের বইয়ে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো করবে। এখন তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদেরকে একটি গাণিতিক সমস্যা দিচ্ছি, এটা তোমরা বাসায় করে নিবে। গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো, 2.5 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটি ধাতব গোলক গ্লিসারিনের মধ্যে একই সময়ে ছেড়ে দেওয়া হলো। 2.5 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ধাতব গোলক গ্লিসারিনের মধ্যে একই সময়ে ছেড়ে দেওয়া হলো। গোলক দুটি প্রান্তিক বেগ অর্জন করার পর বড় গোলক 4 সেকেন্ড সময়ে 36 সেন্টিমিটার পথ অতিক্রম করলো। গোলক দুটি প্রান্তিক বেগ অর্জন করার পর বড় গোলক 4 সেকেন্ড সময়ে 36 সেন্টিমিটার পথ অতিক্রম করলো। ধাতব পদার্থের ঘনত্ব 6 × 10⁻³ kg/m³। ধাতব পদার্থের ঘনত্ব 6 × 10⁻³ kg/m³ ও গ্লিসারিনের ঘনত্ব 1.25 × 10⁻³ kg/m³ ও গ্লিসারিনের ঘনত্ব 1.25 × 10⁻³ kg/m³ এবং গ্লিসারিনের সান্দ্রতা গুণাঙ্ক 1.6 নিউটন/মিটার স্কয়ার
এবং গ্লিসারিনের সান্দ্রতা গুণাঙ্ক 1.6 নিউটন পার মিটার স্কয়ার। তোমাকে নির্ণয় করতে হবে বড় গোলকটি প্রান্তিক বেগে পড়ার সময় উহার উপর প্রযুক্ত সান্দ্র বল নির্ণয় করো। বড় গোলকটি প্রান্তিক বেগে পড়ার সময় উহার উপর প্রযুক্ত সান্দ্র বল নির্ণয় করো। আরেকটি সমস্যা, গোলক দুটি একই সময়ে ছেড়ে দিলে কোন গোলক আগে পড়বে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। গোলক দুটি একই সময়ে ছেড়ে দিলে কোন গোলক আগে পড়বে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। এই কাজটি তোমরা বাসায় করে রাখবে। গত ক্লাসেও তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি তোমরা এই কাজটি বাসায় করেছ এবং আগামী দিনেও আমি যখন ক্লাস নেব প্রত্যেক ক্লাসে একটি বাড়ির কাজ থাকবে, তোমরা এই বাড়ির কাজটি করে রাখবে। বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবসময় সতর্কভাবে চলাফেরা করবে। আবার আগামী দিন তোমাদের সঙ্গে দেখা হবে এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করব।